হাম উপসর্গ নিয়ে ৩ জেলায় আরও ৪ শিশুর মৃত্যু। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ, হাসপাতালে শয্যা সংকট। সারা শরীরে এগুলো কি উড়ি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ে। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পসিবল থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে। জ্বালানি তেলের জন্য গ্রাহকদের হাহাকার থামছে না। চুয়াডাঙ্গায় পাম্পে মারামারি, ৩ যুবকের জেল জরিমানা। গোপালগঞ্জে ডিজেল সংকটে বিপাকে চাষিরা। ডিজেল পাচ্ছি না, জমিতে পানি দিতে পারতেছি না, ধান খুলতে পারতেছি না। 10 দিনের ভিতরে একদিনও পানি দিতে পারি না কখনো। ডিজেল না দিলে পানি দিতে পারবো না, পানি ধান খুলবে না, ধান যাবে কুড়িয়ে। দীর্ঘদিন ধরে বন্ধ পশ্চিমাঞ্চল রেলওয়ের অনেক স্টেশন ও ট্রেন। অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্যে। নেত্রকোনায় কেবল আওয়ামী লীগ নেতার বাড়িতে যাওয়ার জন্য ক্ষেতের মধ্যে সেতু নির্মাণ। পাশেই বেহাল ব্রিজে হাজারো মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। 5 কোটি টাকা খরচ করে শুধু খালি একজনের বাড়ি যাওয়ার লাগে একটা ব্রিজ করে দিচ্ছে। সাইকেল এবং অটো ছাড়া এই রাস্তাতে কোনো কিছু ব্যবহার করা যায় না। পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের চাষিরা। ন্যায্য মূল্য মিলছে না বলছে কৃষি বিভাগও। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সারা দেশে বেড়ে চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ, সিলেট মেডিকেলে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে 2 জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে সাধারণ মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট। হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সাদি ও রাকিব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 31 শিশু। এই 2 জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো 14 জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 10 জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 20 জন। হাম হচ্ছে ছুঁয়াশে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলো তো মানুষ পাবো না। সরকারতে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মতো করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড 28 দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আর আমাদেরকে ঢাকায় পাঠাইতে হবে না, আমরা এখানে সাপোর্ট দিতে পারবো। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 103 জন রোগী ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া ও হার্ট ফেলিওরের মতো শারীরিক সমস্যায় ভুগছিল। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। প্রতিবেদনে যেমন দেখছিলাম, সারা দেশের মতো বরিশালেও উদ্বেগজনক হাম পরিস্থিতি। সেখান থেকে সবশেষ অবস্থা জানতে চাই, সহকর্মী কাউসার হোসেন যুক্ত হয়েছেন। কাউসার, হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, স্বাস্থ্য বিভাগ এ নিয়ে কি বলছে, এবং যারা সংকটাপন্ন শিশু রয়েছে তাদের জন্য আইসিইউর ব্যবস্থা করা হয়েছে কিনা বরিশালে?
শাফিন, প্রতিদিনই কিন্তু হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় গড়ে 24 থেকে 25 জন রোগী ভর্তি হচ্ছে। আজ গেল 24 ঘন্টা, 24 স্বাস্থ্য বিভাগের 24 ঘন্টা হিসেব করলে গতকাল রাত সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 31 জন শিশু হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে 91 জন শিশু। এবং এখানকার যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে অনেকটা বিলম্বে এখানে রোগীদের নিয়ে আসার কারণেই কিন্তু জটিল, তাদের শারীরিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং গেল 24 ঘন্টায় 2 জনের নতুন করে মৃত্যু হয়েছে এবং টানা 2 দিন 2 জন করে মোট 4 জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে তারা সচেতনতামূলক যে ক্যাম্পিং রয়েছে সেটি করছেন, পাশাপাশি হামের টিকা যে কার্যক্রম রয়েছে বরিশাল বিভাগের 4টি উপজেলায় কিন্তু টিকা কার্যক্রম চলছে, সেটি চলছে। তবে প্রাদুর্ভাব কিন্তু কমছে না এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3টি কক্ষে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছিল, সেখানেও কিন্তু রোগীদের প্রচণ্ড ভিড় এবং যাদেরকে সিট দেওয়া যাচ্ছে না প্রতিটি সিটে কিন্তু 3 জন করে রোগী থাকছেন। পাশাপাশি এরপরে যারা আসলে সিটে সুযোগ পাচ্ছেন না তারা কিন্তু নিচে আসলে ফ্লোরিং করছেন এবং অনেকেই কিন্তু হাম হয়ে যারা মারা যাচ্ছেন তাদের প্রথমে হামে আক্রান্ত হচ্ছেন, পরে সেটি নিউমোনিয়ার দিকে গড়াচ্ছে এবং নিউমোনিয়া হওয়ার পরেই কিন্তু তাদের মৃত্যু হচ্ছে। এবং এখানকার যারা ফ্লোরে চিকিৎসাধীন আছেন তারা বলছেন যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে বা তাদের বিভিন্ন আসলে চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার, কিন্তু জায়গার সংকুলন হচ্ছে না, জায়গার সংকুলন না হওয়ার কারণে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে এবং ফ্লোরে চিকিৎসা নেওয়ার কারণে কিন্তু তাদের আসলে ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। শাফিন, স্পষ্টতই রোগীদের বাড়তি চাপ। কাউসার, ধন্যবাদ আপনাকে। এদিকে কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে বিকল্প হতে পারে নির্মাণ কাজ শেষে 1.5 বছর ধরে পড়ে থাকা 100 শয্যার শিশু হাসপাতালটি। শয্যা সংকট, তাই এক ওয়ার্ডের মধ্যেই জায়গা হয়েছে হাম আক্রান্ত এসব শিশুদের। বাড়তি শয্যা না থাকায় অনেক শিশুকে রাখা হয়েছে কুমিল্লা মেডিকেলের বারান্দাতেও। ফলে চিকিৎসা নিতে আসা রোগীর পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে রয়েছে অন্যরাও। সারা শরীরে এগুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন প্রসেসিং থাকবে সেটা জায়গাটা বাড়াইতে হবে যেহেতু এটা ভাইরাস। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ আশপাশের জেলা থেকেও হাম আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালের আইসোলেশনে। আজিগঞ্জের ডাক্তার বললো যে চাঁদপুরে যদি আপনি নেন আপনাদের বাবুর যে কোনো মোটা অক্সিজেন লাগতে পারে, কিন্তু চাঁদপুরে অক্সিজেনটা দিতে পারবে না, আপনার আবার চাঁদপুর থেকে ঘুরে কিন্তু কুমিল্লায় যেতে হবে। এদিকে যত বাচ্চা আছে ওই বাচ্চা থেকে বেশি দুর্বলতা। এদিকে শিশু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার 1.5 বছর পরও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ভবন থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় জরুরি সময়েও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে জানালো স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বিশেষায়িত হাসপাতালটি চালু করা গেলে শিশুদের জন্য সুষম চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতো। অবকাঠামো নির্মাণের সঙ্গে তো ফার্মাসিস্টের টেন্ডার হেড অফিস, আমাদের এইচএডি হেড অফিস এটা প্রায় করে ফেলছে। আর ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি এগুলো তো স্বাস্থ্য অধিদপ্তরই ম্যানেজ করে দিবে আর কি। বিশেষায়িত হাসপাতাল মানে কি, সেখানে জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জারি। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসেই কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। সিভিল সার্জন জানালেন জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে জানানোর কাজ চলছে। দেখেন, হাসপাতালটা করার পরে এখানে জনবল নিয়োগ দিতে হবে, শিশু চিকিৎসক নিয়োগ দিতে হবে। তো চিকিৎসক নিয়োগ ছাড়া শুধু হাসপাতাল করলে সেটা আমরা কথাবার্তা বলতেছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি।
অভিযোগ রয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব নেওয়ার ধাক্কাধাক্কিতে হাসপাতালটির জনবল, আসবাবপত্র ও যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি, যে কারণে এখনো অব্যবহৃত রয়ে গেছে হাসপাতালের ভবনটি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এদিকে ছুটির দিনেও দেশের বিভিন্ন জেলার পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে ক্ষোভ। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ অনেক কম থাকায় আজও রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সংকট রয়েছে ডিজেলেরও, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ কাটেনি। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, এতে বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ। পাম্পগুলোতে লম্বা লাইন, যেখানে বাইকারদের ভিড়ই বেশি। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তবে পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। 4 ঘন্টা হচ্ছে, কি করবো ভাই, যেখানে যারা আসছে ওরা অনেকজন 6টা থেকে আসছে। 6টা বাজে আসছে, 6টা বাজে প্রায় মিনিমাম 300 গাড়ির পিছনে দাঁড়াইছিলাম। 300 গাড়ি থেকে ঠেলতে পাম্পে ঢুকলাম। এখন সকাল 6টা থেকে লাইন ধরে আসতেছি, এই পর্যন্ত আসলাম। চাহিদা বেশি না, তাহলে ওই পরিমাণ তো আমি তেল পাচ্ছি না। আমার এখন লাগবে যে 35,000 লিটার, যেমন আমি আজকে পাইছি 18,000 লিটার। জ্বালানি তেল পরিস্থিতির আরো খবর জানতে খুলনা থেকে সহকর্মী প্রবীর বিশ্বাসের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রবীর, জানাবেন পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? প্রথম কথা যদি বলি, আপনি জানেন শুক্র এবং শনি 2 দিন ছুটি, তারপরও খুলনার পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো থেকেই তেল সরবরাহ করা হচ্ছে তেলের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। কিন্তু সংকট যেটা, সেটি হচ্ছে এখনও রেশনিং পদ্ধতিতে যেহেতু তেল দিচ্ছে 2000 লিটার অকটেন, 2000 লিটার পেট্রোল, 2000 লিটার ডিজেল, সেটি আসলে পাম্প থেকে পাম্পে আনার পর ডিপো থেকে যত সময় চলে তারপর সেটি শেষ হয়ে যাচ্ছে। কিছু সময় আগে আমরা বাপাসের একটি পাম্পে ছিলাম, মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার, তার তেল শেষ হয়ে গেল এবং আর 3 ঘন্টা আগে। এখন তার ঠিক নগরীর পাওয়ার হাউস মোড়ে সেখানে রয়েছি, সেখানে এখনো 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে তিনি লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এই যে 200 টাকা বা 300 টাকার সে জ্বালানি দিচ্ছে, সেটি 1-2 দিন পর শেষ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণে নিচ্ছে সেটি 1-2 দিন পর শেষ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই তাকে আবার লাইনে দাঁড়ায় তেল সংগ্রহ করতে হচ্ছে। সে কারণে দীর্ঘ লাইন, কোনো এক সময় শেষ হয়ে যাওয়া এবং চলমান প্রক্রিয়া, মেশিনটি যখন চলে, যখন শুরু করে, সেই থেকে মেশিনটি আসলে বন্ধ হয় না। যত সময় থাকে তত সময় তারা তেল দিতে থাকে। সে কারণে কিন্তু এই মেশিনের উপর একটা চাপ পড়ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনি কত সময় দাঁড়িয়েছেন বলেন তো, কয় লিটার তেল দেবে, এতে হবে কিনা আপনার? আমি 40 মিনিট দাঁড়িয়ে আছি, 500 টাকার তেল দেবে অনলি। হ্যাঁ, এতে ভালো। এইখানটাই শুধু দেখছি খুলনার মধ্যে 500 টাকার তেল দেয়, ম্যাক্সিমাম জায়গা 300-200 এরকমই দেয়। আমরা আরেকজনের সঙ্গে কথা বলি, যদি 500 টাকার আপনাকে জ্বালানি দেয়, এটি কয়দিন যাবে, তারপর আবার কদিন পর লাইনে দাঁড়ান? 5-7 দিন যাবেই, তারপরে আবার লাইন দাঁড়াতে হবে আর কি। তার বেশি তার হবে না, তার বেশি তো পাওয়া সম্ভব না, যা পাওয়া যাচ্ছে তার। অনেকে আসলে এই পরিস্থিতির সাথে মিলিয়ে নিয়েছে, কিন্তু দীর্ঘ সময় রোদের মধ্যে আসলে লাইনে দাঁড়ানো এটি আসলে কষ্টসাধ্য ব্যাপার গ্রাহকদের। আপনি কি করেন, কোথা থেকে আসছেন? আমি খুলনাতেই থাকি, তো আমার তেমন কোনো কাজ নেই, বেসিক্যালি আমার হচ্ছে বাসায় কাজ। তো আমি এই লাস্ট 1 উইকের মতো আমি বাইক বের করি না, কারণ এই লাইনে দাঁড়ানোর মতো মানে ইচ্ছাটা আমার নাই। তো আমি লাস্ট একবার হচ্ছে নিউ মার্কেট থেকে তেল নিয়েছি 300 টাকার, পরবর্তীতে আর জ্বালানির অভাবে আমি আর তেল নিই নাই। আমরা শুনছিলাম, তবে অনেকেই বলছে যারা তেল মজুত করছে, বারবার লাইনে দাঁড়িয়ে তারা তেল নিচ্ছে, সেটি আসলে সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে। সে কারণে কতটা তেল ডিপো থেকে পাম্পে আসছে সেটা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, এবং একাধিকবার কেউ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে কিনা, এই ব্যাপারটি যত সময় সঠিকভাবে পর্যবেক্ষণ করা না হবে তত সময় আসলে এই তেলের সংকট চলতেই থাকবে। শাপিন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় একটি পাম্পে মারামারি ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে 3 যুবককে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে সদরের ডিঙ্গাদহ এলাকার একটি হাইওয়ে ফিলিং স্টেশনে এই ঘটনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেল নেয়ার সময় বিশৃঙ্খলা তৈরি করে আশরাফুল ইসলাম, মারুফ বিল্লাহ ও নাইম নামে 3 যুবক। পরে আশরাফুল ও মারুফকে 5 দিনের কারাদণ্ড এবং নাইমকে 1000 টাকা জরিমানা করা হয়।
জেলার ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে পাবনার সাঁথিয়ায় বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে 2 জনকে জরিমানা করা হয়েছে। গতরাতে উপজেলা প্রশাসন বনগ্রাম বাজারে অভিযান চালায়। বেশি দামে জ্বালানি তেল বিক্রি করার দেলোয়ার বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে 30,000 টাকা ও খায়রুল হককে 3,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। দেশব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতেও। গোপালগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন থেকে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না কৃষকরা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ধানসহ অন্যান্য ফসল চাষাবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসলের স্বপ্নে বিভোর থাকেন যে কৃষকরা, আজ তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট, যার প্রভাব পড়েছে দেশের কৃষি খাতেও। গোপালগঞ্জে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নেই অজুহাতে দিনের পর দিন বন্ধ রাখা হচ্ছে। হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকলেও সেখান থেকে কৃষকদের তেল সরবরাহ করা হচ্ছে না। ডিজেল পাচ্ছি না, জমিতে পানি দিতে পারতেছি না, ধান ফুলতে পারতেছি না। ঠিক আছে, না ফুলতে পারলে ধান চিটি হয়ে যাবে। আমি আজকে বাম্বে তেল নিতে তেল নাই, তেল পাচ্ছে 1 সপ্তাহ ঘুরতে তেল পাইনি কোনো। ধানে পানি না দিলে ধান গব্ব মারায়, ধানে বাইল ভরতে পারছে না, ধানে খুব বিশাল ক্ষতি হয়ে যাবে। এখন সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পারি, আমাদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাবে, আমরা ফসল মোটেও পাবো না, এবং সামনে যে ফসল এখন আবাদ করবো সেটাও পারতেছি না। আমাকে এখন মনে করেন পানি 10 দিনের ভিতরে একদিনও পানি দিতে পারি না কখনো, মানে সিরিয়ালে এভাবে আসি কিন্তু আসে দাঁড়ায় থাকে। কৃষকরা বলছেন এখন বোরো ধানে ফলন আসার মৌসুম, ধান চাষাবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় পর্যাপ্ত সেচ না পেলে নষ্ট হবে ফলন। পানির অভাবে ফসল পুড়ে চিটা হওয়ার আশঙ্কায় কৃষকরা। পানি না দিলে তো ধান হবে না, তেল পাবো যে কি কাটতেছে অফিসাররা, তাতে তেল পাচ্ছি না। এখন পানি না দিতে, ডিজেল না দিতে পানি দিতে পারবো না, পানি দিতে ধান ফুলবে না, ধান যাবে পুড়িয়ে। পাম্পে গেলেই খালি বলে যে পরিবহন আগে ঠিক রাখো, পরিবহন ঠিক রাখো। আমি নিরুপায়া টেউনো সাহেবের কাছ থেকে লিখিত আনছি, আমার রেগুলার 20 লিটার তেল দেবে, তাও আমার ড্রাইভার যাইয়া পায় না, কয় তেলের সংকট ভাই, আমরা কিভাবে দেবো, আমরা তেল পাই না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে গোপালগঞ্জে 82,588 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ফলন ঠিক রাখতে নিয়মিত মাঠ তদারকি করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমরা এখন পর্যন্ত জানি গোপালগঞ্জ জেলার পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুদ আছে। যদি কোনো কৃষক ন্যায্য মূল্যে ডিজেল না পেয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করছি আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার জন্য। দ্রুত এই সংকট নিরসন না হলে চলতি মৌসুমে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে বলে জানান কৃষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী এরই মধ্যে সংসদে সুস্পষ্টভাবে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। ঝিনাইদহে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে কোটচাঁদপুর পাইলট হাই স্কুল মাঠে সুধীজনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থানের উপর পূর্ণ আস্থা রাখতে পারে জনগণ। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র বিনির্মাণে প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা কিংবা সেটা বর্তমান জাতীয় সংসদে সেটা গ্রহণ না করার কারণে এই প্রক্রিয়া থেমে গেল, এটা মনে করার কোনো কারণ নেই। বরং আমরা পার্লামেন্টে প্রদত্ত মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে তিনি সুস্পষ্ট বলেছেন এই বিষয়ে আরও পর্যালোচনা করা হবে এবং রাজনৈতিক সরকারে তাদের পূর্বের রাজনৈতিক অঙ্গীকার হিসেবে তারা স্বতন্ত্র বিচার বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য যা প্রয়োজন তারা করবেন। খুলনার রূপসায় মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সকালে উপজেলার খান মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা। এলাকাবাসী জানায়, মাদকের টাকার জন্য নাদিম তার মা মিম্মি বেগমকে প্রায়ই মারধর করত। সকালে টাকার জন্য আবারও মায়ের ওপর চড়াও হয়। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করে নাদিম। এতে ঘটনাস্থলেই মিম্মি বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নাদিমকে আটক করে পুলিশে দেয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে উপজেলার ফলসি গ্রামে এ ঘটনা।
স্থানীয়রা জানায় গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকালে সীমানা প্রাচীর নির্মাণ ঘিরে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, আহত হন অন্তত 10 জন। দীর্ঘদিন ধরে বন্ধ পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কিছু স্টেশন ও ট্রেন, অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। জীবনমানের উন্নয়নে রেলপথ সম্প্রসারণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। মাছের পোনা উৎপাদনে প্রসিদ্ধ বগুড়ার আদমদিঘি একসময় ছাতিয়ানগ্রাম রেল স্টেশন হয়ে আমিষের যোগান ছড়িয়ে পড়ত দেশ জুড়ে। সেই স্টেশনটি বন্ধ 15 বছর ধরে। পরিত্যক্ত প্ল্যাটফর্মে গজে উঠেছে আগাছা লতাগুল্ম। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে অবকাঠামো, চুরি ও ব্যাহত হচ্ছে মূল্যবান সরকারি সম্পদ। হাড়ি পাতিল, সরষা, আলু, মানে কাঁচা যে সমস্ত বাজার এখান থেকে মালটা বুক হতো। অনেক মানুষ বেকারত্ব আছে, তারপরে মনে করেন যে অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে। আগে ছাতিয়ানগ্রাম অনেক জাঁকজমক ছিল, এখানে অনেক দোকানপাট ছিল। মাদুরের জন্য বিখ্যাত হেলালিয়া হাট রেল স্টেশন বন্ধ হয়ে পড়ায় কর্মহীন অনেক মানুষ। ট্রেন আসলো, মাল ডাল আমরা নিয়ে আসলাম, ওখান থেকে নামালাম, আবার মাল উঠালাম, আবার মনে করেন যে শহরে এদিকে ওদিকে সেদিকে গেলে যাওয়া পারতাম। আর তাতে মনে করেন যে এখন ট্রেনও থামে না, আমাদের কোনো মালামালও নিয়ে যাওয়ার কোনো অসুবিধা। ওখানে নিয়ে বুক করা লাগে, এখানে ক্যারিং খরচ বেশি লাগছে। মনে করেন ভ্যান ভাড়া দিয়া সান্তাহার রায়নগর নিয়ে বুক করা লাগছে। বুক করা ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর এখানে হলে এখানে মানে সব কিনা এখানে মনে বুক করা আগে খরচ কম পড়তেছিল। তথ্য বলছে 2008 সালের পর লোকবল সংকটের অজুহাতে এ অঞ্চলে একে একে 46টি লোকাল ও মেইল ট্রেন বন্ধ করে কর্তৃপক্ষ। সেই সাথে বন্ধ হয়ে যায় 70টি রেল স্টেশন। এর নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় হাটবাজার ও জীবিকায়নে। যাতায়াত ও পণ্য পরিবহন খরচ গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ। মাল উঠতেছিল, মানুষজন উঠছিল, টিকিট করতেছিল, খুব ভালো ছিল। কিন্তু এখন তো লোকাল গাড়ি নাই আর মানুষও হয় না। আগে মাল ডাল বুক হচ্ছিল, মাদুর বুক হচ্ছিল, মুরগি বুক হচ্ছিল, ডিম বুক হচ্ছিল, তামাক বুক হচ্ছিল। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি যাতায়াত ব্যবস্থা ও পণ্য পরিবহন সহজ করতে এ অঞ্চলে রেলপথ সম্প্রসারণের পরামর্শ দিচ্ছেন সচেতন নাগরিকরা। স্টেশনগুলো যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেটা চালু করা, গাড়ি যেগুলো ছিল লোকাল গাড়িগুলো সেটা আবার পুনরায় চালু করা, এবং এই যে এই ডবল লাইন, এটা এই 3টা বিষয় অতি গুরুত্ব সহকারে দেখে সরকার এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবেন। পশ্চিমাঞ্চলীয় রেলপথ উন্নয়নে একটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। এটি বাস্তবায়ন হওয়ার পর গুরুত্ব বিবেচনায় কয়েকটি ট্রেন ও স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। লোকবলের দরকার হয়, আমরা একসঙ্গে এগুলো দিতে পারি না, এটা একটা বিষয়। আর কিছু কিছু স্টেশনে আমাদের লাইনের কিছু সংস্কার করতে হবে, সিগন্যালিং সিস্টেমের সংস্কার করতে হবে। লোকাল ট্রেন যখন চালু করব এই সমস্ত স্টেশনগুলোকে তখন আমাদের চালু করার প্রয়োজনীয়তা দেখা দিবে, তখন আমরা কিছু কিছু স্টেশনও চালু করে দিব। এসব ট্রেন আর বন্ধ স্টেশনগুলো চালু করা গেলে একদিকে যেমন রেলওয়ের ঐতিহ্য ফিরবে, অন্যদিকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি। তাই পশ্চিমাঞ্চল রেলওয়ের সম্প্রসারণে সরকারকে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, সান্তাহার, বগুড়া। নেত্রকোনার কলমাকান্দায় প্রায় 20 বছর ধরে সেতু নিয়ে দুর্ভোগে 10 লাখ মানুষ, অথচ মাত্র 20 গজের মধ্যে ক্ষেতের উপরে নির্মিত হচ্ছে 5 কোটি টাকা ব্যয় নতুন সেতু। তবে স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাড়িতে চলাচলের সুবিধার্থে ক্ষেতের উপরে বানানো হচ্ছে এই সেতুটি। তবে এলজিইডি কর্মকর্তার দাবি, ভবিষ্যতে সেতুর সাথে মিলিয়ে সড়ক নির্মাণ হবে। বরাদ্দ পেলে ভাঙা সেতুটিও সংস্কারের আশ্বাস তার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুটমন্ডল এলাকা। 5 কোটি টাকা ব্যয়ে এখানকার আবাদি জমি বরাবর একটি সেতুর নির্মাণ কাজ চলছে 2023 সাল থেকে, যা এখনও চলমান। অথচ এর মাত্র 20 গজের মধ্যে প্রধান সড়কের ভাঙা সেতু নিয়ে ভোগান্তিতে গোনাইপাড়ের 10 লাখ মানুষ। স্থানীয় গুতুরা এলাকা থেকে
বরকাপন বাজার পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। প্রতিদিন চলাচল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সুনামগঞ্জের কয়েকটি ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ, প্রায় ২০ বছর ধরে একটি সেতুর অভাবে দুর্ভোগ কাটছে না তাদের। উৎপাদিত ফসল সহ প্রয়োজনীয় সামগ্রী আনা নেয়ায় বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত। অথচ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের বাড়িতে চলাচলের সুবিধার্থে ক্ষেতের ওপর নির্মাণ হচ্ছে নতুন সেতুটি। একটা ক্ষেতের মধ্যে 5 কোটি টাকা খরচ করে শুধু খালি একজনের বাড়ি যাওয়ার লাগে একটা ব্রিজ করে দিছে। অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গার মধ্যে, দুর্ঘটনা হয়, আর কোটি কোটি টাকা নষ্ট করে একটা ক্ষেতের মধ্যে ব্রিজ করছে। এটা তো আমরা বিচার চাই। বৃষ্টি কাঁপে, তাছাড়া এই অঞ্চলের ধান, এই অঞ্চলের সিমেন্ট বালু রড নিয়ে যাইতে অনেক দুর্ভোগ হয়ে যায় আমাদের। এলজিইডির অর্থায়নে 38 মিটার দৈর্ঘ্য এবং প্রায় 5.5 মিটার প্রস্থের সেতুটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। ব্রিজটা এখানে প্রয়োজন ছিল না, এখানে একটা সিঙ্গেল ব্রিজ হলে চলতো, কারণ গ্রামে এই মানুষ আনিগুনি করার জন্য। বরকাপন ইউনিয়নে লক্ষ লক্ষ মন ধান, হাজার হাজার মন ধান গুতুরা নিয়ে আমরা রিক্সা দিয়ে বেচতে হয়। উপজেলা এবং ব্যবসায়িক সেন্টারগুলিতে পৌঁছানোর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এই সাইকেল এবং অটো ছাড়া এই রাস্তাতে কোনো কিছু ব্যবহার করা যায় না। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, ভবিষ্যতে সেতুর সাথে মিলিয়ে সড়ক নির্মাণ করা হবে। এছাড়া বরাদ্দ পেলে ভাঙা সেতুটিও নতুন করে নির্মাণের আশ্বাস তার। সড়ক আছে, আপনার অ্যালাইনমেন্ট আছে, ওইটা রাস্তাও আছে, কিন্তু রাস্তার কাজটা শুরু হয় নাই। অনেকগুলো বাড়ি আছে, মানে ওইখানে আপনাদের একটা বিশাল গ্রাম আছে এবং এটাতে বেশ কিছু জনবসতি আছে। গুতুরা এলাকা থেকে বরকাপন বাজার পর্যন্ত সড়কটিতে 3টি সেতু রয়েছে, যার প্রতিটি ভাঙাচোরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে খাসমহল বালুচর চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন কয়েকশো গ্রামবাসী। তারা জানান, ধলেশ্বরী শাখা নদীতে 2018 সালের জুনে সেতু নির্মাণের কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হলেও শেষ হয়নি কাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। মাঠ ভর্তি পেঁয়াজ নিয়েও অস্বস্তিতে ঝিনাইদহের কৃষকরা। চলতি মৌসুমে উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা। প্রতি মনে লোকসান হতে পারে 500 টাকা পর্যন্ত। এর জন্যই পেঁয়াজ হাটে নিতে কৃষকের অনাগ্রহ। কৃষকরা বলছেন, এই অঞ্চলে সংরক্ষণাগার না থাকায় মাঠ থেকে তুলেই হাটে নিতে বাধ্য হচ্ছেন তারা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পেঁয়াজের হাট। শনি ও মঙ্গলবারের এই হাটে কমপক্ষে 2000-এরও বেশি চাষি পেঁয়াজ নিয়ে আসেন। 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে বীজ, সার, সেচ, শ্রমিক সহ অন্তত 45 থেকে 60 হাজার টাকা খরচ হয়। কিন্তু বাজারে দাম কম থাকায় সেই খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। কৃষকরা বলছেন, প্রতি মন আবাদে খরচ হচ্ছে 1500 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। লাভের আশা তো অনেক দূরই থাকে, নিজেরই যে অর্থ পুঁজি ব্যয় করে আমরা চাষ করেছি এইটাই উঠবে না আমাদের। এখন যে বাজার 900 টাকা, এই 900 টাকা 950 টাকা এতে হলে আমরা লুজার হয়ে যাব। প্রতিনিয়ত বাজার কমতেছে, কৃষক ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, মাল সে আর আমরা ব্যক্তি আসতেছি না। এই বাজারটা কোনো স্থিতিশীল বাজার না, এক একদিন এক এক রকম বাজার। বাজারটা যদি একরকম থাকে তাহলে কৃষকেরও সুবিধা, আমাদের সুবিধা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে, তবে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না। পেঁয়াজ সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করছি এবং তাদের মাঝে এয়ার ফ্লো মেশিন প্রদান করছি, যার মাধ্যমে কৃষকগণ তাদের পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে এবং পরবর্তীতে বাজার মূল্য যখন বৃদ্ধি পাবে তখন তারা সেটা ন্যায্য মূল্য নিশ্চিত হবে। চলতি বছর জেলায় 14,800 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। কাশপিয়া রুহি, যমুনা নিউজ। নওগাঁয় স্থানীয় লেখকদের প্রকাশিত বইয়ের সংকলন নিয়ে দিনব্যাপী মেলার আয়োজন হয়। সকালে শহরের জেলা পরিষদ পার্কে মেলার উদ্বোধন করেন কবি আতাউল হক সিদ্দিকী। মেলায় 70 জন লেখকের প্রায় 300 বই প্রদর্শিত হয়েছে। পছন্দের লেখকদের বই নিতে ভিড় জমান পাঠকরা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, স্থানীয় শিল্প সংস্কৃতির বিকাশ, ঐতিহ্য তুলে ধরা এবং লেখকদের উৎসাহ দেয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন হলো।